প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আশা করছি যে সবাই নোট পেয়ে গেছেন এবং আজকে অনেকদিন পরে আবার লিখিত ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আমরা লিখিত ব্যাচের কয়েকটি ক্লাস করেছি, সেগুলো ভিডিও আছে ইউটিউবে, সেগুলো আবার গ্রুপে নতুন করে দিয়ে দেব। আজকে আমরা শুরু করছি আবার আইন আদালত বা লিখিত পূর্ণাঙ্গ নোট। আজকে টপিক 3 এবং টপিক 4 দুইটা টপিক কভার করার চেষ্টা করব। সবকিছু ঠিক আছে কিনা ভাই বলবেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বললাম ঠিক আছে ভাই। জি স্যার। আচ্ছা, আচ্ছা, নোটটি পেয়েছেন একটু, আশা করি দেখেছেন। নোটটি সম্পর্কে একটু মন্তব্য জি। করেন যে এই নোটটা কমপ্লিট করা যাবে তো? খুব বড় হয়নি তো? না স্যার, আগের নোটের মধ্যে হয়তো কয়েকটা পেজ মনে হয় বেশি স্যার, 2 5টা। বুঝলাম না। মানে আগের আগের নোট মানে এমসিকিউ নোটের মতোই সাইজ। হ্যাঁ, এমসিকিউ নোটটা চেয়ে মনে হয় অল্প কয়েক পেজ। এমসিকিউ নোটের থেকে 32 পেজ বেশি, মানে 32 জি জি। পেজ বেশি আছে। হ্যাঁ, পৃষ্ঠা। হ্যাঁ। জি জি জি। এমসিকিউ নোট 256 পেজ, এটা 288 পেজের। মানে রিটেন নোট আগেরটা এর থেকে অনেক ছোট ছিল। মানে আগের রিটেন নোটটা ছিল হচ্ছে, এখানে যে আপনি প্রবলেমেটিক প্রশ্ন দেখছেন, তো প্রবলেমেটিক প্রশ্নের সংখ্যা কম ছিল, আচ্ছা। টপিক কম ছিল। এটাতে টপিক বৃদ্ধি করা হয়েছে এবং প্রশ্ন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং প্রবলেমেটিক প্রশ্ন বৃদ্ধি করা হয়েছে, ড্রাফটিং সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এবং এ নোটে প্রথম দিকে যে প্যাটার্ন বিশ্লেষণ আছে লিখিত প্রশ্নের, সেই অংশটুকু নতুন। তার মানে আগের লিখিত নোটের সাথে তুলনা করলে এটা অনেকটা এক্সটেন্ডেড ভার্সন। এই কারণে নোটের শুরুতেই বলে দিয়েছি যে এটা একটু এক্সটেন্ডেড, সম্প্রসারিত একটা সংস্করণ। আশা করছি এই নোট পড়ে আপনাদের একটা কমপ্লিট প্রস্তুতি হয়ে যাবে। তারপরেও আমি ক্লাস টেস্ট এবং শেষের দিকে স্পেসিফিক আরও কিছু সাজেশন দিয়ে দেব, তখন আরও কার কেমন প্রস্তুতি বোঝা যাবে। মডেল টেস্টের আগে সাজেশন পাবেন। আচ্ছা, শুরু করছি। আজকে টপিক 3, জেনারেল এক্সেপশনস, অর্থাৎ সাধারণ ব্যতিক্রম সমূহ। আমরা এর আগে টপিক পড়েছি রাইট অফ প্রাইভেট ডিফেন্স। তো রাইট অফ প্রাইভেট ডিফেন্স যদি পড়ি, সেক্ষেত্রে আমাদের 95 থেকে শুরু করে 106 পড়তে হয়। তো এখানে একটু পরিধি বৃদ্ধি করে আমাদের 78 ধারা থেকে, সরি, সাত 76। 76 ধারা থেকে শুরু করে 106 পর্যন্ত আমরা পড়বো। তার মানে পুরো জেনারেল এক্সেপশনস আমরা কভার করব। এই ক্ষেত্রে কিছু প্রশ্ন বৃদ্ধি পাচ্ছে এবং প্রবলেমেটিক প্রশ্ন ক্লাস টেস্টে করার সুযোগ আমার বেশি হবে। তাহলে পেনাল কোড এ সন্নিবেশিত সাধারণ ব্যতিক্রম সমূহ বর্ণনা করুন। এই প্রশ্নটা আমরা প্রথমে দেখি। উপরে প্রশ্ন একসাথে সবগুলো আছে, আবার একই প্রশ্ন আবার এখানে রিপিট করা আছে, যেন কোন প্রশ্নের উত্তর আমরা পড়ছি এটা কনফিউশন না হয়। 3.1 নং প্রশ্নের উত্তর। তো এই অংশটা দেখবেন যে আমাদের যে এমসিকিউ নোট, এমসিকিউ নোটের সাথে প্রায় 80% মিল আছে। 20% কিছুটা ভাষাগত পরিবর্তন এবং বাক্যকে পূর্ণাঙ্গ করার জন্য করা হয়েছে। এমসিকিউ নোটে অনেক সময় বাক্য পূর্ণ করা হয়নি, সংক্ষিপ্তভাবে শব্দ গুচ্ছ দিয়ে, কয়েকটি শব্দ দিয়ে নোটটিকে ডেভেলপ করা হয়েছে এমসিকিউ নোট। প্রয়োজনীয় শব্দ বেশি, বাক্য পূর্ণাঙ্গ দেওয়ার কোনো প্রবণতা এমসিকিউ নোটে খুব একটা রাখেনি। কিন্তু রিটেন নোট তেমন করলে হবে না, আপনাকে পূর্ণাঙ্গ বাক্যই লিখতে হবে লিখিত পরীক্ষায়, তাই না? জি জি। তো এখানে ল্যাটিন ম্যাক্সিম অ্যাক্টাস নন ফ্যাসিট রিয়াম নিসিমেন সেট রিয়া, এটা একটা ম্যাক্সিম। এই ম্যাক্সিমের ওপর প্রতিষ্ঠিত হচ্ছে অপরাধ বিজ্ঞান। এর অর্থ, অপরাধমূলক কাজের সাথে যদি দোষীমন যুক্ত না থাকে তবে তা অপরাধ হিসেবে গণ্য করা যায় না। অর্থাৎ কারো দ্বারা একটা ভুল হয়ে গেছে, অসতর্কতার জন্য হোক, সরল বিশ্বাসে হোক, বা ভালো করতে যে হিতে বিপরীত হয়ে গেছে, কিন্তু আসলে ওই কাজটি করার তার মনের মধ্যে কি ছিল না, ইন্টেনশন ছিল না, গিলটি মাইন্ড ছিল না, সেক্ষেত্রে সে অপরাধটা জেনারেল এক্সেপশনসের মধ্যে আসবে এবং তার কোনো অপরাধী হবে না। আবার অপরাধের 4টি মৌলিক উপাদান হলো
এক নম্বর মানুষ, অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো মানুষ কর্তৃক কৃত কার্য বা কার্যবিরতি হচ্ছে অপরাধ। কেবল মাত্র মানুষ জি কর্তৃক অপরাধ সংঘটিত হয়, কোনো প্রাণী বা কোনো বস্তু কর্তৃক অপরাধ সংঘটিত হয় না। একটা প্রাণী যদি আরেকটা প্রাণীকে ক্ষতিগ্রস্ত করে, বা একটা প্রাণী কোনো মানুষকে হত্যা করে ফেলে আক্রমণের মাধ্যমে, একটা বাঘ আক্রমণ করলো, তো বাঘটা তো বন্য প্রাণী, তাই এখানে কোনো মানুষের লাইবিলিটি নাই। কিন্তু একটা পোষা প্রাণী, একটা কুকুর কারো পোষা প্রাণী, এই কুকুরটা সে যদি ইন্টেনশনালি কাউকে তাড়া করতে বলে, এবং এই কুকুরের মাধ্যমে এক ব্যক্তি আরেকটা ব্যক্তিকে যদি আক্রমণের মাধ্যমে এই ধরনের কোনো অপরাধ সংগঠন করে, তাহলে কিন্তু সেটা অপরাধ হবে। যদিও কুকুর করছে, কিন্তু এই কুকুরের মালিক এটা করিয়ে নিচ্ছে, তার মানে ইন্টেনশন আছে কুকুর, কুকুরকে দিয়ে হার্ম বা ক্ষতি সংগঠন করার। এই কারণে তার মানে এখানে অপরাধ হতে হলে ডিরেক্ট বা ইনডিরেক্ট মানুষের সংশ্লিষ্টতা থাকতে হবে। এই লাইনের মূল বক্তব্য এটা। কারণ মানুষ ছাড়া তো পশুর জি বিরুদ্ধে মামলা করা যায় না, তাই না? জি বিশেষ করে ক্রিমিনাল মামলা। আবার ক্রিমিনাল মামলা কোম্পানির বিরুদ্ধে করা যাবে, কিন্তু কোম্পানি তো শুধুমাত্র কোনো মানে অদৃশ্য এন্টিটি না। কোম্পানির পরিচালনা বা কোম্পানির মালিক থাকে, তাহলে কোম্পানির বিরুদ্ধে মামলা করা মানে তো মালিকের বিরুদ্ধে মামলা করা, তার মানে কোনো মানুষের বিরুদ্ধে জি মামলা করা। জি অপরাধী বা দোষী মন বা দুষ্ট মন যেটাই বলে না কেন, ইংরেজি এটা ল্যাটিন টার্ম হচ্ছে মেনস্ট্রিয়া, এবং ইংরেজি টার্ম হচ্ছে গিলটি মাইন্ড। অপরাধ সংগঠনের জন্য দোষী মন থাকা আবশ্যক, দোষী মন না থাকলে সেটা অপরাধী হবে না। 3 নম্বর হচ্ছে অপরাধমূলক কার্য বা কার্যবিরতি, কোনো কাজ করে যেটা অ্যাক্টাসরিয়া বা ক্রিমিনাল অ্যাক্ট, অথবা কোনো কাজ থেকে বিরত থাকা যেটাকে হচ্ছে অমিশন, যে কাজটা না করলেই অপরাধ হবে। আর কিছু কাজ আছে করলে অপরাধ হবে। তো যে কাজটা আমার করা, সেই কাজটা থেকে যদি আমি বিরত থাকি, তাহলে নিশ্চয়ই সেটা অপরাধ হবে। অপরাধমূলক কার্য বা কার্যবিরতির মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হয়। মনে করেন একজন লোন নিয়েছেন, 50,000 টাকা লোন নিয়েছেন কোনো প্রতিষ্ঠান থেকে, তাহলে তাকে কি করতে হবে? নিয়মিত কিস্তি দিতে হবে, তাই না? ইনস্টলমেন্ট দিতে হবে। জি এখন মনে করেন একটা সপ্তাহ, 2টা সপ্তাহ, 1 মাস সে কি করলো না, কিস্তি দিল না, তাহলে এটা কি? কার্যবিরতি, কিস্তি দেওয়া থেকে বিরত থাকলো, তাই না? কার্যবিরতি তা কাজ জি না করে তাহলে এটা অপরাধ হবে না? কিস্তি না দেওয়াটাই তখন কি হবে? অপরাধ। জি বুঝতে জি পেরেছেন? তার মানে জি বিরতিটাও, যেটা আমার করার দায়িত্ব সেটা না করলে সেটাই অপরাধ। এ ধরনের অনেক উদাহরণ চিন্তা ভাবনা করলে বের হবে। তারপর হচ্ছে ইনজুরি বা ক্ষতি, এক বা একাধিক ব্যক্তির অপরাধমূলক কার্য বা কার্যবিরতির মাধ্যমে অপর এক বা একাধিক ব্যক্তির দেহ, মন, সুনাম অথবা সম্পত্তির ক্ষতি হতে পারে। তাহলে ইনজুরি 4টা জিনিসের হতে পারে। এক, মানুষের দেহ, বডি। আমরা পেনাল কোডে দেখলাম এমসিকিউ ক্লাসে যে অফেন্স এগেনস্ট বডি 16 অধ্যায়ের বিষয়বস্তু। তারপরে মন, মনেরও ক্ষতি হতে পারে, ডিফামেশন, যেটা মানুষকে কষ্ট দেওয়া, আঘাত পাবে, তো মানসিক আঘাত দেওয়া, এটা ডিফামেশনের মধ্যে পড়তে পারে। সুনাম, ওটা কাছাকাছি। মানে অথবা জি জি সম্পত্তির ক্ষতি। এই 4 প্রকার ক্ষতি করলে সেটাকে ইনজুরি বলা হবে। ইনজুরি মানে যে শরীরে খালি কেটে দিল, ক্ষত করে দিল, এটা না। তার মানে মনেও আঘাত করলেও সেটা কি হবে? ক্ষতি হবে। মনে আঘাতের মাধ্যমে অপরাধ হতে পারে কিনা উদাহরণ দেন দেখি, জি কে উদাহরণ দিবেন? একজনের মনে আঘাত দেওয়া হলো, এটা কিভাবে অপরাধ হবে? পেনাল কোড দিয়ে ব্যাখ্যা দেন। স্যার মনের আঘাত স্যার অবশ্যই স্যার এটা তো অপরাধের পর্যায়ে যায়, কারণ মনের আঘাত থেকে একটা মানুষ মানসিক যন্ত্রণায় সে হয়তো অপমানিত বোধ হতে পারে, সে আত্মহত্যার ঝুঁকি নিতে পারে, সে মানসিক ভাবে অসুস্থ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে আপনি একটা কথা বলেন আত্মহত্যার ঝুঁকি নিতে পারে, তো মনে কারোকে আঘাত দিলে সে আত্মহত্যায় প্ররোচিত হতে পারে সে কাজের মাধ্যমে, তাই না? তাকে জি এত জি অপমান করা জি হলো যে সে এই মনোকষ্টে সুইসাইড করতে পারে, তাই না? জি জি তাহলে এইটা কিন্তু আপনার অপরাধ হয়ে যাবে। পেনাল কোডের 4র্থ অধ্যায়ে 176 থেকে 106 ধারাসমূহে উপরোক্ত উপাদান 4টির মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান, অর্থাৎ অপরাধী মন বা দুষ্ট মন বা দোষী মন, মেনস্ট্রিয়া বা গিলটি মাইন্ড অনুপস্থিত থাকে। আচ্ছা, এখানে আমি অপশনে অনেকগুলো শব্দ ইউজ করছি, হ্যাঁ?
আপনারা যে কোনো একটা ইউজ করবেন। লিখিত পরীক্ষায় যদি আসে আপনি অপরাধী মন বা দুষ্টু মন অনুপস্থিত থাকে, ব্র্যাকেটে গিলটি মাইন্ড দিতে পারেন, নাও দিতে পারেন, নো প্রবলেম। তো আমি এটা একাধিক শব্দ ইউজ করছি যেন আপনার জানার জায়গাটা একটু উপর বৃদ্ধি পায় এবং আপনি ভাষাগতভাবে একটু সমৃদ্ধ হন, এবং কোনো বাক্য তৈরি করার সময় যে কোনো একটা শব্দ ব্যবহার করলেই হবে। এইভাবে অপশন ব্যবহার করে প্রতিটা শব্দই ব্যবহার করতে হবে। এই ধরনের মানসিক চাপ নেওয়ার দরকার নেই। এমসিকিউ এর জন্য অতিরিক্ত শব্দ জানলে সুবিধা হয়, কারণ অপশন কোনটা দিবে বলা যায় না, তাই না? জি জি, প্রশ্নের অপরাধী প্যাটার্ন মন চেঞ্জ হতে পারে। অনুপস্থিত থাকায় অপরাধের কোনো উদ্দেশ্য বা মোটিভ ও অভিপ্রায়, অর্থাৎ ইন্টেনশন বিদ্যমান থাকে না। অপরাধমূলক অভিপ্রায় না থাকলে সাধারণত কোনো কার্য বা কার্যবিরতি অপরাধ হিসেবে গণ্য হয় না। কারণ যদি আমার কাজ করার ইচ্ছাই না থাকে, কারণ আমি মনে মধ্যে একটা কাজ করার ইচ্ছা করলাম, তারপরে গা তো আমার শরীর সেই কাজটা করতে উদ্বুদ্ধ হবে, তাই না? জি তাহলে মনের মধ্যে যদি অপরাধ করার ইচ্ছা না থাকে, সেটা কি হবে না? অপরাধ হবে না। ফলে 176 থেকে 106 ধারাসমূহে সাধারণ ব্যতিক্রম শিরোনামে যে সকল বিধান সন্নিবেশিত হয়েছে, সেগুলো অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনে সহায়তা করে থাকে। তার মানে খালাস পাওয়ার ক্ষেত্রে সহায়তা করে থাকে। অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধ সংঘটনকালে তার মনের মাঝে অপরাধমূলক অভিপ্রায় ছিল কিনা তা নির্ণয় করা বেশ জটিল কাজ। এখন একটা কাজ করে ফেলছে, আমরা দেখতে পাচ্ছি, সিসিটিভি ক্যামেরাতেও দেখা যাচ্ছে যে হ্যাঁ, একজন আরেকজনকে খুন করে ফেললো, কিন্তু তার মনের মধ্যে কি চলছিল এটা কি সিসিটিভি ক্যামেরায় দেখা যাবে? না না না। তার ভেতরে ইন্টেনশন ছিল কিনা, ইন্টেনশন টু কিল, এটা ছিল কিনা এটা বোঝা যায় না, তার এটা নির্ণয় করা জটিল কাজ। ফলে অভিযুক্ত ব্যক্তির মনের মাঝে অপরাধমূলক অভিপ্রায় ছিল না এমন দাবি করলে, মানে সে যদি বলে আমি তো মেরে ফেলার উদ্দেশ্যে এই কাজটি করিনি, হয়ে গেছে, সে একটা ব্যাখ্যা দাঁড় করার চেষ্টা করবে। তো এই ব্যাখ্যা তাকে নিজেই দাঁড় করাতে হবে, অর্থাৎ এটা প্রমাণের দায়িত্ব আসামিরই। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর 105 ধারা মতে তা অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে তার মনের মধ্যে অপরাধী মন ছিল না। এটা প্রমাণের দায় কার? আসামির। কারণ আমার মনের মধ্যে কি ছিল এটা আমি ভালো ব্যাখ্যা করতে পারবো, কোনো দ্বিতীয় ব্যক্তি পারবে না, তাই না? জি তবে ঘটনার পারিপার্শ্বিক সাক্ষ্য ও পরিস্থিতি বিশ্লেষণ করলে অভিযুক্ত ব্যক্তির মনের খবর উপলব্ধি করা যায়। এটা হচ্ছে তদন্তের বিষয়, তাই না? জি তদন্তে বের করে দেখবে কানেকশন আছে কিনা, এই ঘটনার সাথে শত্রুতা আছে কিনা, এগুলো থেকে বোঝা যাবে যে পসিবিলিটি আছে কিনা এই ব্যক্তির এই ব্যক্তিকে হত্যা করার। যদি দেখা যাচ্ছে কোনো কানেকশন নাই, কোনো শত্রুতা নাই, বা কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছে না, মোটিভ না থাকলে ইন্টেনশন থাকার সম্ভাবনাও কি ক্ষীণ হয়ে যায়। দ্য পেনাল কোডে সন্নিবেশিত সাধারণ ব্যতিক্রম সমূহ আমার এমসিকিউ নোটে যে স্টাইলে আছে সেটাকে একটু মডিফাই করা হয়েছে যেন আপনাদের পড়তে সুবিধা হয়। এখন প্রশ্ন করতে পারেন, পরীক্ষার খাতায় যদি, মানে পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে যে সাধারণ ব্যতিক্রম সমূহ বর্ণনা করুন 10 নম্বরের জন্য, তাহলে কি করে লিখবো? এই যে এই জি মুহূর্তে যে অংশটুকু পড়ে শেষ করলাম, এটা কি হলো? জি সূচনা, তাই না? ইন্ট্রোডাকশন। জি এরপরে আমরা সাধারণ ব্যতিক্রমগুলো আলোচনা করতে শুরু করছি। তো 76 ধারা 76, এখন আপনি যদি মনে করেন যে আমি এভাবে কি শুরু করব কিনা, যেমন ধারা 76, হ্যাঁ এভাবে শুরু করতে পারেন। এমসিকিউ নোটের অনুকূলে করা হয়েছে যেন আপনার মুখস্থ করতে সুবিধা হয়। আবার এইভাবে লিখলেও আপনার নো প্রবলেম। কারণ এই যে সাধারণ ব্যতিক্রম, এগুলো ধারাভিত্তিক ব্যতিক্রম। এখন এটার আবার আরেকটা ভার্সান আছে, সেটা আমি পরের প্রশ্নে দেখাবো। তার মানে আপনি একটা প্রশ্নের উত্তর 2-3 উপায়েও লিখতে পারবেন। যেমন প্রবলেমেটিক প্রশ্নের আচ্ছা উপায় লেখার আমি 4টা পদ্ধতি বর্ণনা করেছি, তেমনই একটা বর্ণনামূলক প্রশ্ন লেখারও পদ্ধতি আমি এই এইটা একটা পদ্ধতি। এই পদ্ধতিতে লিখলেও আপনি ভালো নম্বর পাবেন, কারণ প্রথমে আপনি ধারা উল্লেখ করে দিচ্ছেন। ধারা উল্লেখ করার কারণে আপনার প্রথমেই চোখে পড়বে ধারাটা, এটা একটা প্লাস পয়েন্ট। তাহলে ধারা 76-এর সরল বিশ্বাসে আইনত বাধ্য ভেবে বা ভুল ধারণাবশত কৃত কার্য অপরাধ নয়। যেমন একজনকে গ্রেপ্তার করতে গিয়ে অন্যজনকে গ্রেপ্তার করলেও অপরাধ হবে না। তার মানে আমি দেখেন ধারা দিলাম, ধারার শিরোনাম দিলাম, মূল বক্তব্য দিলাম, এবং একটা উদাহরণও দিলাম, এবং দেখেন দুইটা বাক্যে
ছোট্ট করে সুন্দর বর্ণনা হয়ে গেল। এমসিকিউ নোটের সাথে সামান্য পার্থক্য আছে, তাই না? জি। যেমন এই যে যেমন একজনকে গ্রেপ্তার করতে গিয়ে, এটা একটা পূর্ণ উদাহরণ ছিল, সেটাকে সংক্ষিপ্তভাবে করা হয়েছে, নাহলে উত্তর অনেক বড় হয়ে যাবে। ৭৭, বিচার পরিচালনাকালে বিচারকের কার্য অপরাধ নয়। এটা মানে বিচার করতে গিয়ে বিচারক যদি যে কোনো কার্য করলে সেটা অপরাধ হবে না। বিচারকের কলমের রায়ের কারণে একজনের জেল হয়ে যাচ্ছে, একজনের অর্থদণ্ড হচ্ছে, একজনের মৃত্যুদণ্ড হতে পারে, তাই বিচারককে এখানে দোষী করা যাবে না। যদিও আপিলে গিয়ে সে বিচার পরিবর্তন হয়ে আসামি খালাস পেতে পারে, রায় পরিবর্তন হয়, তাই না? এখন ওই দায়রা জজকে দোষী করা যাবে না যে আপনি তো মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করে আমরা খালাস পেয়েছি, তার মানে আপনি অপরাধ করেছেন, আপনি শত্রুতা বশত আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, এটা কি দায়রা জজকে বলা যাবে? এই ধরনের অভিযোগ নিয়ে আসা যাবে না। বুঝতে পারলেন? রাফসান শুভ ভাই, লাইনে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারলেন বিচারকের যে উদাহরণটা দিলাম? জি স্যার। এখন জি স্যার, বিচারক, বিচারকের কোনো ভুল নেই। হ্যাঁ, মানে ভুল হতে পারে কিন্তু বিচার কার্য অন ডিউটি কাজ করছে, তাই হ্যাঁ, মানে এটা বিচার প্রফেশনাল চলাকালে চলছে। তার কার্য কোনো ভুল নেই, সেটা হ্যাঁ, বলছি। এখন মনে স্যার। করেন যে উনি একটা ওয়ারেন্ট একজনকে দিলেন। যেমন কিছুদিন আগে আমাদের একজন ম্যাজিস্ট্রেট মহোদয় কি করেছেন, বেলেবল সেকশনে একজনকে জামিন দেননি। মানে বড় মামলা, অনেকগুলো আসামি, এখন ভুলক্রমে ওনার জামিনটা নামঞ্জুর হয়ে গেছে, কিন্তু ওনার জন্য সবগুলো বেলেবল সেকশন। এখন ও সংশ্লিষ্ট আইনজীবী সিএমএম স্যারের কাছে চলে গেছে ওনার বিরুদ্ধে লিখিত অভিযোগ নিয়ে। পরের দিন আবার জামিন দিয়ে দিয়েছে, কারণ সুপারিশ করেছে সিএমএম স্যার। তার মানে এটা ওনার একটা ভুল। এটার কারণে আসামিকে একদিন বেশি থাকতে হলো, তাই বলে ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে এখন ক্ষতিপূরণের কি করা যাবে, মামলা করা যাবে যে আপনার জন্য আমি না একদিন স্যার। বেশি থাকলাম? একটা রিয়াল উদাহরণ দিলাম। তার মানে ভুল হতে পারে, মানুষ মানুষ মাত্রই ভুল, কিন্তু বিচারক হিসেবে যেহেতু ভুল করছেন, তাই এটা কোনো অপরাধ না, এটার জন্য তার বিরুদ্ধে মামলা করা যাবে না। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তবে উনি বিচার করতে গিয়ে যদি অন্যায়ভাবে ঘুষ গ্রহণ করে কোনো অন্যায় সিদ্ধান্ত দেন, এটা যদি প্রমাণিত হয়, তাহলে বিভাগীয়ভাবে ওনার বিরুদ্ধে মামলা হবে, তাই না? জি স্যার। ৭৮, আদালতের নির্দেশে কৃত কাজ অপরাধ নয়। আদালত নির্দেশ দিল, ওয়ারেন্ট দিল, ওয়ারেন্ট বলে একজনকে ধরে নিয়ে আসলো, ভুল ব্যক্তিকে ধরে আসলো, নিয়ে আসলো, সেটা অপরাধ হবে না। আবার আদালত নির্দেশ দিল মৃত্যুদণ্ড দাও, একজন জল্লাদ ফাঁসির দড়ি টেনে কি করলো, মৃত্যুদণ্ড কার্যকর করলো, তাহলে জল্লাদদের হাতে একজন মানুষ মারা গেল। একটা জল্লাদ যিনি চাকরি করেন, এই চাকরিটা কিন্তু অনেক ভয়াবহ চাকরি, কারণ তার হাতে প্রচুর মানুষ মারা গেছেন। তিনি দড়ি টানার কারণে কিন্তু তার মানে দড়ি টানতে হয় না, তো লিভার থাকে, গলায় দড়ি দেওয়ার পরে লিভারটা টানলে নিচে যে পাটাতন থাকে সেটা খুলে যায়, তখন ঝুলে যায় বডিটা, তাই না? এই হচ্ছে সিনেমাতে জি স্যার। দেখবেন, বাস্তবে তো আমরা কখনো দেখিনি যে। তো এই যে জি জল্লাদের স্যার। কাজটা, এটা আদালতের নির্দেশে তিনি একজন মানুষের প্রাণ কেড়ে নিচ্ছেন, তাই না? তাহলে এই জল্লাদের বিরুদ্ধে মামলা জি দেওয়া স্যার। যাবে? না স্যার। দেওয়া যাবে না, এরকম। আমি একটা বেসিক উদাহরণ দিচ্ছি, যেগুলো মনে রাখার মতন, পয়েন্টটা বোঝানোর জন্য। তারপরে এবং দেখবেন যেগুলো সহজ, যেমন এই দুইটাতে আমি উদাহরণ দেইনি কারণ সহজে বোঝা যাচ্ছে, কিন্তু আবার যেটা একটু বোঝা কম যাবে সেটাতে একটা করে উদাহরণ সেট করে দিয়েছি। ধারা ৭৯, এখন আপনারা বলতে পারেন প্রতিটাতে কি স্যার উদাহরণ দিতে হবে? সেটা প্রতিটাতে উদাহরণ না দিলেও চলবে, আবার উদাহরণ না দিলেও চলবে। উদাহরণ দিলে কি হচ্ছে, আপনাদের মনে রাখতে সুবিধা হচ্ছে, এবং আপনাদের শুধুমাত্র পরীক্ষায় পাস না তো, ভবিষ্যতে ওকালতি যখন করবেন এই পয়েন্টগুলো তো কাজে লাগবে আপনাদের, তাই না? ৭৯, আইন সমর্থিত বলে বিশ্বাসকারী সাধারণ ব্যক্তির কার্য অপরাধ নয়। যেমন কাউকে অপরাধ করতে দেখে তাকে সরল বিশ্বাসে আটক করলে অপরাধ হবে না। মনে করেন একজন কোনো কাজ করছে, এখন আমি তাকে পাকড়াও করলাম, বা দুই চারটা থাপ্পড় মেলে দিলাম, দুই একটা ঘুষি মেরে দিলাম, পরে দেখা গেল সে নিরপরাধ ছিল, তাহলে এক্ষেত্রে
হয়তো বা অপরাধ হবে না। আমি ভাবছি যে সে ভুল করছে বা অন্যায় করছে, কিন্তু সরল বিশ্বাসে কাজ করতে গিয়ে দেখলাম যে ভুল হয়ে গেছে। 80, আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা অপরাধ নয়। যেমন যথেষ্ট সতর্কতার সাথে কাজ করাকালে বাট হতে কুঠার খুলে গিয়ে কোনো ব্যক্তিকে নিহত করলে অপরাধ নয়। তাহলে কুঠার দিয়ে বা কুড়াল বা অ্যাক্স দিয়ে কাজ করা হচ্ছে, সামনের মেটাল অংশটুকু ছুড়ে গিয়ে একজনকে আঘাত করে তিনি মারা গেলেন। এটা সতর্কতার সাথে যদি হয়, সরল বিশ্বাসে হয়, তাহলে এটা অপরাধ হবে না। তার মানে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হলে এবং তার মাধ্যমে কেউ যদি মারা যায়, সেটা অপরাধ হবে না। বুঝতে পারলেন? জি স্যার। 81, বড় ক্ষতি এড়াতে ছোট ক্ষতির ঝুঁকি গ্রহণ অপরাধ নয়। যেমন কোনো জাহাজের নাবিক যদি বহু যাত্রীবাহী অপর একটি বড় জাহাজের সাথে সংঘর্ষ এড়াতে অপেক্ষাকৃত কম যাত্রীবাহী ছোট নৌকাকে আঘাত করে দুর্ঘটনা ঘটায়, তবে তো অপরাধ হবে না। মনে করেন যে একটা শিপ পানি দিয়ে যাচ্ছে, তো একটা শিপ যদি মনে করে আমি একটু ডানে বামে মোড় নিব, তাহলে সহজেই তো এটা কার বা মোটর সাইকেলের মতো না, যে দ্রুত আমি মোড় নিতে পারবো, ডানে বামে বাঁক নিতে পারবো। এবং সামনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা ছোট নৌকা, একটা বড়, আবার আরেকটা জাহাজ। তো বড় জাহাজের সাথে যদি সংঘর্ষ হয়, ওই জাহাজের লোকজনও ক্ষতিগ্রস্ত হবে, এই জাহাজের লোকজনও ক্ষতিগ্রস্ত হবে। এবং যদি অন্যদিকে মোড় নেয়, সেক্ষেত্রে হয়তোবা সেটাকে বড় ধরনের কলিশন আটকানো যাবে, কিন্তু ছোট নৌকাটা ডুবে 4-5 জন লোক মারা যেতে পারে। তার মানে ওই অনেক মানুষকে বাঁচাতে গিয়ে 2-4 জনকে মেরে ফেলা ইচ্ছাকৃতভাবেই, এটাও অপরাধ হবে না, কারণ পরিস্থিতি এরকম হয়েছে, এটা অ্যাক্সিডেন্টাল একটা বিষয়। 82, 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয়। তবে 9 বছরের শিশুর কার্য অপরাধ হবে, মানে নবম বার্থডে পালন করলে এবং ওই ওই দিন যদি আপনার অপরাধ করে, তাহলে কিন্তু বার্থডে পার্টিতে অপরাধ করলে, নবম বার্থডে পার্টিতে অপরাধ করলে কিন্তু অপরাধ হবে। বুঝতে পারলেন ভাই? জি কামরুজ্জামান ভাই, হ্যালো। স্যার। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। তাহলে একটু 82 নেটওয়ার্কের আমরা একটু খুব ভালোভাবেই হ্যাসেল আছে। এমসিকিউ নোটে শিখেছি, তাই না? জি স্যার। স্যার স্যার এখানে একটা বিষয় স্যার, এই যে যে উদাহরণগুলো স্যার, এগুলো কি আমাদের একটু ক্লিয়ার জানার জন্য, না পরীক্ষার হলেও আমরা উত্তরে ঠিক এভাবে উদাহরণগুলো দেওয়া লাগবে? আপনি যদি সময় পান, নম্বর কতর জন্য আচ্ছা এসেছে, আচ্ছা। যেমন অবস্থা তেমন ব্যবস্থা, জি যদি জি জি নম্বর জি, ঠিক 10-এর আছে। জন্য আসে, উদাহরণগুলো দিলে ভালো হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে? আর জি যদি স্যার। নম্বর কম আসে, এভাবে এগিয়ে যাবেন। হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন পড়লে সেখানে দেখবেন আরেকটু অন্য স্টাইলে সাজানো আছে, এরপরে প্রশ্ন পড়লে বুঝতে পারবেন একই আচ্ছা। প্রশ্ন কয়েকভাবে করা যায়। 83, 9 থেকে 12 বছরের অপরিণত শিশুর কার্য অপরাধ নয়। তো এখানে একটা ছোট উদাহরণ দিতে পারে যে নামে একজন ব্যক্তি, একজন শিশু, যে সে অপরিণত এবং তার বয়স হচ্ছে 10 বছর, অতএব সে যদি কোনো অপরাধ করে থাকে, সেটা অপরাধ নয়। এভাবে উদাহরণ বানানো যেতে পারে না? জি 84, উন্মাদ ব্যক্তির কার্য অপরাধ নয়। এখানে উদাহরণ দেওয়া যেত, কয়েকজন উন্মাদ ব্যক্তি সে রাস্তা দিয়ে চলার সময় খকে আঘাত করে তার নাক ভেঙে দিল, অতএব এটি কোনো অপরাধ হবে না 84 ধারা অনুসারে। এই ধরনের হাজারো উদাহরণ তৈরি করা যাবে। 85, নেশাগ্রস্ত বা মাতাল ব্যক্তির কার্য অপরাধ নয়, যদি তার অগোচরে বা ইচ্ছার বিরুদ্ধে তাকে মাতাল করা হয়, মানে নেশাদ্রব্য প্রদান করা হয়, সেই ক্ষেত্রে। জি 86, বিশেষ জ্ঞান প্রয়োজন এমন কার্য নেশাগ্রস্ত বা মাতাল কর্তৃকৃত হলে তো অপরাধ নয়। এখানেও কিন্তু মাতাল সে স্বেচ্ছায় যদি না হয়, মনে করেন একজন মাতাল ব্যক্তি, সে অন্য কেউ তাকে জোর করে মাতাল করে দিয়েছে বা তার অগোচরে গোপনে করেছে, তার শরীরে কোনো ইনজেকশন পুশ করার কারণে বা নাকে কোনো কিছু ঘ্রাণের মাধ্যমে হতে পারে, সে মাতাল হয়ে গেছে এবং তাকে ড্রাইভারের সিটে বসিয়ে তাকে ড্রাইভ করতে লাগাই দিয়েছে, তাহলে কি হবে? ওই ড্রাইভারের এটা অপরাধ হবে না, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কারণ এটা সতর্কভাবে কাজটি করতে হয় এবং এটার জন্য জি বিশেষ জ্ঞান দরকার। কোনো মেশিনারি চলনা, কোনো কারখানায় বড় মেশিন পরিচালনা করতে হবে, সতর্কতার দরকার। হ্যাঁ, এবং জি জি। অ্যাটেনশন দরকার। এই ধরনের কাজে এটা বিশেষ জ্ঞান, মানে দক্ষতার একটা বিষয়। 87, মৃত্যু বা গুরুতর আঘাত ঘটনার অভিপ্রায় ছাড়া ভিকটিমের সম্মতি সহকারে কৃত কার্য অপরাধ নয়। 88, মৃত্যু ঘটনার অভিপ্রায় ছাড়া উপকারের উদ্দেশ্যে
বা উপকারার্থে সম্মতিক্রমে সদ্বিশ্বাসে অর্থাৎ সরল বিশ্বাসে কৃতকার্য অপরাধ নয়। যেমন ভিকটিমের অনুমতিক্রমে চিকিৎসক কর্তৃক সরল বিশ্বাসে চিকিৎসাকালে মৃত্যু অপরাধ হবে না। এখানে বাড়তি একটা সেফটির জন্য চিকিৎসকরা বন্ডে সই নাই, ট্রিটমেন্ট করার আগে সই নেয় না, দেখেননি? জি জি। যেন অপারেশন করতে গিয়ে অপারেশন সাকসেস না হয়ে ক্ষতি হলে ডাক্তারকে যেন কি করতে না পারে, কোনো চাপ প্রয়োগ বা চাপ প্রয়োগ ঝামেলা করতে না না হয় পারে, আর বা কি। মামলা করে তখন লাভ হবে না, কারণ বন্ড সই করা জি। থাকে। বন্ড সই না করলেও এই সুবিধাটা পাবে। আর বন্ড সই করা হচ্ছে তাদের আলাদা একটা সেফটি। জি 89, অভিভাবকের সম্মতিক্রমে 12 বছরের কম বয়স্ক শিশু বা উন্মাদের মোগলার্থে সৎ বিশ্বাসে কৃতকার্য অপরাধ নয়। এগুলো আমরা এমসিকিউ নোটে আরো ভালোভাবে আছে, আর একটু উদাহরণ সহ আছে। 91, ভিকটিমের সম্মতিক্রমে বিশেষ শর্তাধীনে কৃতকার্য কিন্তু অপরাধ নয়। 92, সম্মতি ছাড়া সম্মতি নেওয়ার সময় নেই, পরিস্থিতি এরকম, মোগলার্থে সৎবিশ্বাসে কৃতকার্য অপরাধ নয়। যেমন এখানে উদাহরণ দিয়েছি, সম্মতি ছাড়া আবার মঙ্গল কিভাবে, মানে এই জিনিসগুলো যদি একটু জটিল মনে হয় তাই উদাহরণটা আমি দিয়ে দিয়েছি। যেমন চিকিৎসক জি এ একটি শিশুকে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দেখে শিশুটির অভিভাবকের সম্মতির অপেক্ষা ব্যতীত তাকে বাঁচাতে সরল বিশ্বাসে অস্ত্রোপচার বা অপারেশন করেন। তো কেন তার অভিভাবকের সম্মতি নিলেন না উনি? কারণ হয়তোবা তাকে এমন একজন ব্যক্তি নিয়ে আসছে, তিনি অভিভাবক নন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে জি জি। শিশুটির, বা এমন গুরুতর অবস্থা ওই শিশুটির অভিভাবক আসার জন্য অপেক্ষা করার সময় নেই। কারণ অ্যাক্সিডেন্টের রোগী যত দেরি হবে তত মানে মৃত্যুর দিকে তার সম্ভাবনা চলে যাবে, তাই না? তার মানে জি যত দ্রুত তার ব্লিডিং বন্ধ করতে হবে এবং দ্রুত অপারেশন করতে হবে। ক্রিটিক্যাল সিচুয়েশনে ডাক্তার তার মঙ্গলের জন্যই করে, এ কোনো অপরাধ করেননি। অস্ত্রোপচারের ফলে শিশুটি মারা গেলেও এ কোনো অপরাধ হবে না। 93, সদ্বিশ্বাসে কৃত যোগাযোগ বা সংবাদ প্রদান অপরাধ নয়। যেমন ডাক্তার বলে যে আপনি বাঁচবেন না, কোনো রোগীকে যদি রিপোর্ট দেখে এই ধরনের কথা বলে এবং তিনি যদি হার্ট ফেল করে মারা যায়, তাহলে কিন্তু সেটা অপরাধ না। এ ধরনের অনেক উদাহরণও দেওয়া যেতে পারে। যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আপনার প্রতিবেশীকে যে বললেন যে আন্টি বা চাচা বা খালা, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এটা শুনে হার্ট ফেল করে ছেলের মৃত্যুর খবরে আকস্মিকভাবে হার্ট ফেল করে ওই মা বা তার পরিবারে কেউ মারা যেতে পারে, বা স্ত্রী মারা যেতে পারে স্বামীর মৃত্যুর ঘটনা শুনে। তো এই যে সংবাদটা দিলেন, সংবাদটা দেওয়া তো একটা কাজ, তাই না? তো এই সংবাদ দেওয়ার জি। কারণেই ওই শুনে মারা গেল, তাহলে আপনি 93 কি, আপনাকে দোষী করা যাবে না। এটা কমন সেন্সের বিষয়। 94, হুমকির ফলে বাধ্য হয়ে কৃতকার্য অপরাধ নয়। হুমকি দিচ্ছে এই কাজটি করতে হবে, না করলে আমাকে মেরে ফেলবে, ওই পরিস্থিতিতে যদি ওই কাজটি করা হয় তাহলে অপরাধ হবে না। 95, সামান্য ক্ষতিকর বা তুচ্ছ কাজ অপরাধ নয়। যেমন তুচ্ছ কিছু চুরি, বাসে অনিচ্ছাকৃতভাবে ধাক্কা লাগা ইত্যাদি অপরাধ নয়। এগুলো সাধারণ ব্যতিক্রম ছিল। তো এখানে এগুলো পড়তে গিয়ে প্রয়োজন এমসিকিউ নোটটা পাশে রাখবেন, এমসিকিউ নোটে আরো ডিটেল আছে, তাহলে বুঝতে পারবেন আমি এমসিকিউ নোটের কিভাবে মডিফাই করে এই অংশটুকু নিয়ে আসছি। কোনোটাকে মানে ছোট করেছি, কোনোটার উদাহরণ রেখেছি, কোনোটার উদাহরণ রাখিনি, এইভাবে। এরপরে দেখেন এই জেনারেল এক্সেপশনসের আন্ডারেই কি থাকে, আত্মরক্ষা বা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার বলে আরেকটা পয়েন্ট থাকে। এটাও কিন্তু সাধারণ ব্যতিক্রমেরই অংশ, কিন্তু এটা আলাদা শিরোনামে আসে 96 থেকে 106 পর্যন্ত। আত্মরক্ষা করা মানুষের সহজাত প্রবৃত্তি। দেশের জনগণকে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে পুলিশ পাহারার ব্যবস্থা থাকলেও পুলিশ কিন্তু ডিউটি দেয়, পাহারা দেয়। সর্বদা সকল স্থানে পুলিশের পক্ষে জনগণকে সুরক্ষা প্রদান করা কিন্তু বাস্তবে সম্ভব নয়। বিধায় নিজেকে রক্ষা করার অধিকার আইন সকলকে প্রদান করেছে। কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তির দেহ বা সম্পত্তির প্রতি আক্রমণ চালায় তখন পুলিশ আসার অপেক্ষা না করে নিজেকে রক্ষা করার জন্য আক্রান্ত ব্যক্তিটির আক্রমণকারীর বিরুদ্ধে অগ্রসর হতে পারবে। আপনাকে যদি একজন মারতে আসে, ওই সময় পুলিশ এসে আপনাকে বাঁচাবে, এই অপেক্ষা আপনি করবেন, না আপনি সরে যাবেন বা বাধা দেওয়ার চেষ্টা করবেন? করবেন না? না, অবশ্যই অবশ্যই। কারণ তাহলে কখন উক্ত পুলিশ আসবে তার আগে পরিস্থিতিতে, তো মারা যাবে। হ্যাঁ, উক্ত পরিস্থিতিতে অর্থাৎ
বিপদের সময় আইন কাউকে দুর্বল বা নিরীহ হয়ে হাত গুটিয়ে নীরব থাকার নিতেই দেয় না। আপনাকে আইন হাতে তুলে নিতে পারবেন না এইভাবে এই কথা বলে না, বরং আক্রমণকারীকে মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আইনত অধিকার আইন সবাইকে প্রদান করেছে, যা পেনাল কোড এর 96 থেকে 106 এর বিধানসমূহে আত্মরক্ষার অধিকার শিরোনামে বিবৃত হয়েছে। আত্মরক্ষার অধিকার মূলত বিশেষ ধরনের সাধারণ ব্যতিক্রম, মানে এটাও একটি সাধারণ ব্যতিক্রমের মধ্যেই পড়ে। এটা বুঝিয়ে দিলাম। আমরা কিন্তু সাধারণ ব্যতিক্রমের বিস্তারিত আলোচনা করছি এবং 1 নম্বর প্রশ্নের উত্তরই চলছে। এরপরে দেখেন 96 ধারার বিধান মতে আত্মরক্ষার সাথে কৃত কাজ অপরাধ নয়। আবার 97 ধারার বিধান মতে 99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তির আত্মরক্ষার অধিকার আছে। যেমন প্রথমত, মানবদেহ সংক্রান্ত অপরাধ প্রতিরোধে দেহের ও অন্যের দেহ রক্ষার, মানে নিজের দেহ এবং অন্যের দেহ উভয়ের দেহ রক্ষার অধিকার সবার আছে। দ্বিতীয়ত, স্থাবর ও অস্থাবর সম্পত্তি সংক্রান্ত অপরাধ যেমন চুরি, দস্যুতা, অনিষ্ট বা অনধিকার প্রবেশ বা এগুলোর উদ্যোগ প্রতিরোধে নিজের ও অন্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রক্ষার অধিকার সবার আছে। তার মানে একটা বডির বিরুদ্ধে কেউ অপরাধ করতে আসলে সেটার জন্য আপনি স্টেপ নিতে পারবেন, আবার সম্পত্তির বিরুদ্ধে অপরাধ করতে আসলেও সেটার বিরুদ্ধে আপনি স্টেপ নিতে পারবেন। দ্যাট ইজ প্রাইভেট ডিফেন্স। সুতরাং কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তি রক্ষার্থে প্রত্যেকেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারবে। প্রয়োজনীয় শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রয়োজনের অতিরিক্ত নেবেন না, প্রয়োজনীয় নিতে হবে, যা আত্মরক্ষার অধিকার হিসেবে পেনাল কোডে প্রতিষ্ঠিত। পেনাল কোডে যদি প্রতিষ্ঠিত না হতো তাহলে তো আপনি আত্মরক্ষা করার জন্য স্টেপ নিতে পারতেন না, স্টেপ নিলে সেটা অপরাধ হয়ে জি যেত, তাই না? জি জি আত্মরক্ষার অধিকারের পরিধি কি? তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে পরিধি। দেখেন, এখানে আমি আত্মরক্ষার যখন এখানে আমি কিন্তু পয়েন্ট দিয়ে দিচ্ছি। এর আগে যে আমি ধারাভিত্তিক আলোচনা করলাম এখানেও চাইলে আপনারা পয়েন্ট দিয়ে দিতে পারেন, পয়েন্ট দিয়ে দেওয়া যায়। যেমন 76-এ সরল বিশ্বাসে আইনত বাধ্য হয়ে বা ভুল ধারণাবশত কৃতকার্য অপরাধ নয়, এই কথাটা লিখে আপনি আন্ডারলাইন করে দিতে পারেন। তারপরে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, দ্য পেনাল কোডের 76 ধারা মতে এভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন। যেমন এখন শুরু করব আমরা। যেমন এখানে আত্মরক্ষার অধিকার পরিধি আমি পেনাল কোড এর 99, 100, 101, 103, 104 এবং 106 ধারার বিধানসমূহ বিশ্লেষণ করলে আত্মরক্ষার পরিধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। নিম্নে আত্মরক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করা হলো। যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই, এটা 99 ধারায় আছে। 99 ধারা বলা হচ্ছে, দেখেন এখানে আমি পয়েন্ট দিচ্ছি তারপরে আবার কোথায় আছে সেটা বলছি, কিন্তু আগের স্টাইলটা ছিল আগে আমি ধারা দিয়েছি। জি আপনি যে কোনো এটাকে ওইভাবে ব্যাখ্যা করতে পারেন উপরের মতো, আবার উপরেরটাও নিচে এইভাবে আপনি 99 ধারা 99 বলে এতটুকু তুলে দিলেন, তাহলে আগের স্টাইলে হয়ে গেল। যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তা অতিক্রম করে কৃত যে কোনো কাজ অপরাধ হবে। অতিক্রম যদি করেন, 99 ধারা কি ব্যতিক্রমেরও ব্যতিক্রম, মানে আপনাকে একটা লাইন জি টেনে দিচ্ছে যে এই সীমা লঙ্ঘন করা যাবে না। আবার সরকারি কর্মকর্তার কর্তব্যের বিরুদ্ধে কৃত কাজও অপরাধ হবে। আপনাকে অ্যারেস্ট করতে আসছে, আপনি রেগে গিয়ে পুলিশকে আঘাত করলে সেটা অপরাধ হবে। অর্থাৎ এক্ষেত্রে আত্মরক্ষার অধিকার নেই। আত্মরক্ষার অধিকারের পরিধি অর্থাৎ যতটুকু বা যতদূর পর্যন্ত প্রয়োগ করা যাবে তা 99 ধারাতেই বর্ণিত হয়েছে। অত্র ধারা মতে আক্রমণকারী যতটুকু ক্ষতি করা প্রয়োজন, মানে এতটুকু ক্ষতি করলেই সে থেমে যাবে, আর আক্রমণ করার পসিবিলিটি থাকবে না বা সে ওই ক্যাপাসিটিতে থাকবে না বা পালাবে। আত্মরক্ষার অজুহাতে তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না। অতিরিক্ত ক্ষতি করলে সেইটা রাইট অফ প্রাইভেট ডিফেন্স আপনি সুবিধা ভোগ করতে পারবেন না, মানে অপরাধ হয়ে যাবে। নিজের ও অন্যের দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো যখন অপরাধ নয়। এটা একটা পয়েন্ট দিয়ে দিলাম। আপনি না দিয়ে লিখতে পারেন 100 ধারা এমসিকিউ নোটের স্টাইলে, যেমন উপরে ছিল। দুইভাবে করা যায়, আপনার যেভাবে মনে রাখতে সুবিধা হয়, দুইভাবেই নম্বর পাওয়া যাবে। এভাবে আপনি জি যদি আগে পয়েন্ট দেন তারপরে এভাবে আপনাকে বারবার ধারা উল্লেখ করতে হবে এবং আইনও উল্লেখ করতে হবে, তাহলে ভালো হয়। এর 100 ধারার বিধান মতে 6টি ক্ষেত্রে আক্রমণ প্রতিরোধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে যখন কোনো আক্রমণের ফলে নিচের 6টি বিষয় ঘটতে পারে। যেমন মৃত্যু ঘটতে পারে, গুরুতর আঘাত বা ধর্ষণ, অস্বাভাবিক কামনা 377 ধারার অপরাধ, সমকামিতার মতো অপরাধ,
মনুষ্যহরণ বা অপহরণ, কিডন্যাপিং বা অ্যাবডাকশন এবং আটক মানে কনফাইনমেন্ট, এই ধরনের যদি অপরাধ ঘটতে যায় তাহলে এই ঘটনাকে আটকানোর জন্য, প্রতিরোধ করার জন্য, নিজে বাঁচার জন্য অন্যকে মেরে ফেলা, এই হচ্ছে মূল বক্তব্য। 3 হচ্ছে দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন যখন অপরাধ নয়। অর্থাৎ এই 6টি পরিস্থিতি বাদে অন্য যদি আক্রমণ, আমাকে গুরুতর আঘাত না করতে গিয়ে এমন আঘাত করতে আসছে যেটা সাধারণ আঘাত হতে পারে, জি বা অন্য কোনো ক্ষতি হতে পারে আমার দেহের প্রতি, সেক্ষেত্রে আমি 100 ধারায় মৃত্যু ঘটাতে না পারলেও 101 ধারায়, এই যে 6টি পরিস্থিতি ব্যতীত অন্য পরিস্থিতিতে 99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে আক্রমণকারীর মৃত্যু ব্যতীত অন্য যে কোনো কার্য অপরাধ হবে না। মানে মৃত্যু না করে তাকে গুরুতর আঘাত করে দিলাম, হ্যাঁ, দিয়ে তাকে একেবারে পঙ্গু করে দিলাম, সেটাও করা যাবে। তার মানে মেরে ফেলা, প্রাণে মারা যাবে না, প্রাণে মারা ছাড়া যে কোনো ক্ষতি করা যাবে তার। তাহলে 100 এবং 101 ধারার পার্থক্য বুঝতে পারলেন? জি জি স্যার। এই 6টার পরিস্থিতির বাইরে কোনো পরিস্থিতি ঘটলে তাকে না মেরে আপনি বাঁচায় রাখেন, কিন্তু আপনি পঙ্গু করে দেন, নো প্রবলেম, 101 ধারা আপনাকে বাঁচিয়ে নেবে। 4, সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যখন অপরাধ নয়। এটা 103-এ আছে 4টি ক্ষেত্রে: দস্যুতা, রাত্রিবেলা ঘর ভেঙে অনুপ্রবেশ, ইমারত, তাঁবু বা যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে অনিষ্ট সাধন, আগুন লাগিয়ে দিলে পুড়ে সব ছারখার হয়ে যাবে, সম্পত্তির ক্ষতি হবে, তাহলে জি সেটা অনিষ্ট বা ক্ষতি বা মিসচিপ। চুরি, দস্যুতা, অপরাধমূলক অনুপ্রবেশ, অগ্নিসংযোগের ফলে মৃত্যু বা মারাত্মক আঘাতের আশঙ্কা থাকে। অর্থাৎ কোনো দোকান বা কোনো গৃহে, যে কোনো আবাসিক বা অনাবাসিক বা বাণিজ্যিক জায়গায় চুরি, দস্যুতা, বলপূর্বক অনুপ্রবেশ বা অগ্নিসংযোগের সময় যদি কোনো মানুষের মৃত্যু বা মারাত্মক আঘাতের আশঙ্কা থাকে, সেক্ষেত্রেও কিন্তু 103 ধারার বিধান মতে ওই ব্যক্তিকে, যে এই ধরনের অপকাণ্ড করার চেষ্টা করবে, অপরাধ করার চেষ্টা করবে, তাহলে তার মৃত্যু ঘটানো যাবে। 4 নম্বরে বলছে সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো ব্যতীত অন্য যে কোনো ক্ষতি সাধন যখন অপরাধ নয়। অর্থাৎ এই যে একটু আগে 103 ধারায় আমরা দেখলাম যে 4 ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে আক্রমণকারীর, আর 104 ধারায় যেটা বলা হচ্ছে যে 103 ধারার বর্ণিত 4টি পরিস্থিতি ব্যতীত অন্য পরিস্থিতিতে 99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে আক্রমণকারীর মৃত্যু ব্যতীত অন্য যে কোনো কার্য অপরাধ হবে না। অর্থাৎ আমরা এর আগে যেমন 100 ধারায় দেখলাম 6টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে, এবং 101 ধারায় মৃত্যু ব্যতীত অন্য যে কোনো কাজ করা যাবে। অর্থাৎ তাকে আঘাত করে গুরুতর আঘাত করা যাবে, বা সাধারণ আঘাত করা যাবে, বা বেঁধে রাখা যাবে, কনফাইন্ড করে রাখা যাবে, মৃত্যু ছাড়া যে কোনো বাধা সৃষ্টি করা যাবে তাকে আটকানোর জন্য। ঠিক 101-এর মতোই 104-এও একই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। 6, আত্মরক্ষার্থে অপর কোনো নির্দোষ ব্যক্তির ক্ষতি সাধনও করা যায়। 106 ধারায় বলা হচ্ছে অপরাধী দলের মধ্যে অবস্থানরত নির্দোষ শিশু বা কোনো ব্যক্তির ক্ষতি সাধনও অপরাধ হবে না। অর্থাৎ দলের মধ্যে যদি কোনো নির্দোষ ব্যক্তিও থাকে, অপরাধ দমন করতে গিয়ে তাদের ক্ষতি হলেও অপরাধ হবে না। উদাহরণস্বরূপ বলা যায় ওয়াই এক্সকে বাঁশের লাঠি দিয়ে আক্রমণ করেন। এক্স নিজেকে বাঁচানোর জন্য পার্শ্বে পড়ে থাকা অপর একটি বাঁশের লাঠি দিয়ে ওয়াইকে প্রতিরোধ করার চেষ্টাকালে ওয়াইয়ের ডান হাতে লাঠির আঘাত লেগে ওয়াইয়ের একটি আঙ্গুল ভেঙে যায়, তার মানে গুরুতর আঘাতের শিকার হলো। এক্ষেত্রে এক্স যেহেতু আত্মরক্ষার্থে অর্থাৎ রাইট অফ প্রাইভেট ডিফেন্সের কারণে এই কাজটি করেছে, অর্থাৎ গুরুতর আঘাত করে আঙুল ভেঙে দিয়েছে, উক্ত আঘাতটি করেছে, সেহেতু এক্স এর কোনো অপরাধ হবে না। এই যে উদাহরণটি, এটা ওভারঅল রাইট অফ প্রাইভেট ডিফেন্সের উপরই দেওয়া হয়েছে। তো প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনাদের সেভাবে উত্তর করতে হবে। যদি জেনারেল এক্সেপশন চাই তাহলে আপনাকে 76 থেকে শুরু করে 106 গুরুত্বপূর্ণ সেকশনগুলো আলোচনা করতে হবে। আর রাইট অফ প্রাইভেট ডিফেন্স শুধু যদি চাই তাহলে 96 থেকে 106 আলোচনা করতে হবে। এরপরে কত বছর বয়সের ব্যক্তি অপরাধ করলেও তা অপরাধ হিসাবে গণ্য না করার আইনানুগ বিধান আছে, আর এর কোনো ব্যতিক্রম আছে কি? আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে উত্তর দেন। আমরা বুঝতে পারছি কোন ধারাকে টার্গেট করে প্রশ্ন। দ্য পেনাল কোড 1860 এর 82 ধারার বিধান অনুযায়ী 9 বছরের কম বয়সের ব্যক্তি অপরাধ করলেও তা অপরাধ
হিসেবে গণ্য হয় না। দেখেন, এই উত্তরটা করা হয়েছে কি, প্রশ্ন যেভাবে করা হয়েছে কত বছর বয়সের ব্যক্তি, ঠিক কত বছর এই জায়গাতে 9 বছরের কম যুক্ত করে পরবর্তী যে ভাষাটা প্রশ্নের মতো করে রাখা হয়েছে। আর এতে এর ব্যতিক্রম আছে 83 ধারায়। অত্র ধারার বিধান মতে, অর্থাৎ 83 ধারার বিধান মতে 9 থেকে 12 বছরের অপরিণত শিশুর কার্য অপরাধ নয়। এটা আমরা জানি, একটু আগে দেখলাম। আবার এমসিকিউ নোট থেকে আমরা খুব সুন্দরভাবে জানি 82 এবং 83 ধারার বিধান। কেননা এমন শিশুর নিজের কাজের প্রকৃতি ও পরিণতি সম্পর্কে উপলব্ধি করার মতো মানসিক বিকাশ হয় না। এই যে শেষের লাইনটা দিয়েছি, এটা কিন্তু একটু সৃজনশীলতা দেখানোর চেষ্টা করেছি। আপনারাও চাইলে এই ধরনের প্রাসঙ্গিক দু একটা লাইন যুক্ত করতে পারেন। এটা কিন্তু বেয়ার অ্যাক্টে নাই, আইনের মধ্যে নাই। এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কেন 9 থেকে 12 বছরের অপরিণত শিশুর কার্য অপরাধ হবে না। কারণ যদিও তার বয়স 9 হয়ে গেছে, 10 বা 11, 12, কিন্তু তারপরেও এই শিশুর মানসিক অবস্থা এরকম যে হয়তোবা ঠিকভাবে মানসিক বিকাশ হয়নি, মানে অটিজমের মতো একটা অবস্থা, এবং সাদাসিধে শিশু, মানসিক বিকাশটা ঠিকভাবে হয়নি। তাই মনে হচ্ছে যে সে যে কাজটি করছে, এই কাজটি কেমন বা তার প্রকৃতি, এবং এই কাজটি করলে কি ঘটনা ঘটতে পারে, এর ফল কি হবে, এর পরিণতি কি হবে, এই সম্পর্কে তার উপলব্ধি বা যথাযথ জ্ঞান নাই। তাই তার কাজও কি অপরাধ হিসাবে গণ্য করা হবে না। এটা ব্যতিক্রম। আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়? আত্মরক্ষার অধিকারের পরিধি কতখানি, উদাহরণসহ আলোচনা করুন। তো আত্মরক্ষার অধিকার কাকে বলে যদি বলা হয়, তাহলে আমরা এর আগে দেখেছি, আহ, এর আগের উত্তরেই, যে আত্মরক্ষার অধিকারের সংজ্ঞাটা এভাবে দিবেন। দেওয়ার পরে 96 ধারা থেকে শুরু করবেন। তারপরে 96 ধারা শেষ হয়ে গেলে আমরা এর আগের যে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর যেভাবে ছিল, ঠিক সেভাবেই উত্তরগুলো আপনারা করে দিবেন। অলরেডি যেহেতু এটা ছিলই, প্রশ্ন যেভাবে আসুক আপনার উত্তর এভাবে করতে হবে। মানে প্রশ্ন যেভাবে আসবে সেভাবে উত্তর আপনাকে সাজিয়ে দিতে হবে। একই বিষয় রিপিট হচ্ছে মনে হচ্ছে আপনাদের, তো রিপিট করেছি, তাতে সমস্যা নেই, কিন্তু আপনাদের যেন মাথায় থাকে তাই আমি বিষয়গুলো এভাবে রেখেছি। এক সামান্য পার্থক্য, উপস্থাপনগত পার্থক্য আছে, তাছাড়া কিন্তু সব আহ, মূল আলোচনা একই। কোনোটাতে পুরোটা আলোচনা করতে হবে, কোনোটাতে আংশিক আলোচনা করতে হবে। তো এবার জেনারেল এক্সেপশনস বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স খুবই গুরুত্বপূর্ণ। অতএব এই অংশগুলো আপনারা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। কোনো ব্যক্তির শরীর ও সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার অধিকারের পরিধি কতটুকু বিস্তৃত, সবিস্তারে আলোচনা করুন। দেখেন, একই প্রশ্ন একটু অন্যভাবে বলা হচ্ছে। তাহলে 100 এবং 101 শরীর, 103 এবং 104 হচ্ছে সম্পত্তি সম্পর্কিত আর আত্মরক্ষার অধিকারের পরিধি সম্পর্কে বর্ণিত হয়েছে। তার মানে প্রশ্নটা আরো স্পেসিফিক করা হয়েছে। অর্থাৎ আপনাকে শুধুমাত্র এতটুকুই আলোচনা করতে হবে। 100 ধারা আলোচনা করতে হবে, 101 ধারা আলোচনা করতে হবে, 103 এবং 104, তাহলে হয়ে যাবে। এর বাইরের টুকু আলোচনা করার দরকার নাই। একটা উদাহরণ দিয়ে দিতে হবে, যে উদাহরণটা এর আগেও আমি দিয়েছি, সেটাই আবার এখানে রিপিট করা আছে। তো থিওরিটিক্যাল প্রশ্ন এতটুকুই। এই প্রশ্নগুলো আরও অন্যভাবে আসতে পারে, যেভাবে আসুক না কেন, ইংরেজি টার্ম ব্যবহার করে প্রশ্ন আসতে পারে। আপনারা বুঝে উত্তর করবেন, যতটুকু চাইবে সেভাবে উত্তর করার চেষ্টা করবেন। আগে প্রশ্ন বোঝার চেষ্টা করবেন যে কী চাওয়া হচ্ছে, তারপর উত্তর করবেন। এরপরে আমরা চলে যাই প্রবলেমেটিক প্রশ্নের উত্তরে। 3.5-এ এখানে একটি প্রবলেমেটিক প্রশ্ন আছে। ওয়াই এক্সকে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করা। ধারালো চাপাতি বলতে খুবই ধারালো একটা অস্ত্র, যেটা সাধারণত আমরা কসাইখানায় দেখি মাংস টুকরো টুকরো করার জন্য, হাড় মাংস টুকরো টুকরো করার জন্য কাজে লাগে। আমরা অনেক সময় কুরবানির ঈদের সময়ও দেখি যে কুরবানির মাংস কসাই, বা আমরা যখন পারিবারিকভাবেও কোনো কাঠের উপরে রেখে চপ করি, এই চপার টাইপের ভারী অস্ত্র, যেটা খুবই মারাত্মক একটি অস্ত্র। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াইয়ের প্রতি একটি গুলি ছোড়েন, যা ওয়াইয়ের গায়ে লাগে। এতটুকু পর্যন্ত ঠিক আছে, কারণ চাপাতি নিয়ে যখন আঘাত করতে আসবে, তখন নিজেকে বাঁচানোর জন্য তার কাছে যদি আত্মরক্ষার জন্য রিভলভার বা বন্দুক বা পিস্তল থাকে, সেটা দিয়ে তিনি একটি গুলি ছুড়তেই পারেন। এতটুকু পর্যন্ত তার আত্মরক্ষার অধিকার আছে। এর পরের অংশ আমরা পড়ব। পরবর্তীতে এক্স আরও একটি গুলি ছোড়েন এবং ওয়াই মারা যান। তাহলে দ্বিতীয় গুলি যদি না ছুট না ছুটতেন, তাহলে কিন্তু এই ওয়াইয়ের মৃত্যু হতো না। তার মানে দ্বিতীয় গুলিটা ছোড়াই হয়তোবা তার আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করতে পারে। এবার আমরা প্রশ্ন পড়ি। কি চাওয়া হচ্ছে? বর্ণিত ঘটনার ক্ষেত্রে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে কি?
তার মানে আত্মরক্ষার সুবিধা পেলে সে খালাস পেতে পারে, আত্মরক্ষার সুবিধা না পেলে তার কোনো না কোনো অপরাধ হয়েছে, এই হয় খুন হয়েছে, না হলে কালপেবল হোমিসাইড হয়েছে। এটা আমরা এখন দেখব। তো ঘটনা প্রশ্ন থেকেই পাবো, বিচার্য বিষয় প্রশ্নের মধ্যে আছে। প্রাসঙ্গিক আইন কোথায় আছে? প্রাসঙ্গিক আইনে 99 ধারার বিধান মতে 99 ধারায় কিন্তু সীমা উল্লেখ করা আছে, লিমিটেশনস অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। কোথায় আছে? 99 সেকশন। যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তা অতিক্রম করে কৃত যে কোনো কাজ অপরাধ হবে। তার মানে এই যে সীমা অতিক্রমের কথা বলা হচ্ছে, যে দ্বিতীয় গুলিটা কিন্তু আসলে সীমা অতিক্রম করেছে। দেখেন, আমি প্রশ্ন পড়ার সময় আমি অরেঞ্জ হাইলাইট করেছি, যেটা সীমা অতিক্রমকে বোঝাচ্ছি। আত্মরক্ষার অধিকারের পরিধি যতটুকু আত্মরক্ষার অধিকারের পরিধি অর্থাৎ যত দূর পর্যন্ত প্রয়োগ করা যাবে তা 99 ধারাতে বর্ণিত হয়েছে। অত্র ধারা মতে আক্রমণকারীর যতটুকু ক্ষতি করা প্রয়োজন, অর্থাৎ প্রথম গুলি করেই কিন্তু তাকে আটকানো গিয়েছিল, সে কিন্তু আর হয়তোবা উঠে এসে চাপাতি দিয়ে আঘাত করার মতো পর্যায়ে ছিল না, তার পরিস্থিতি নিজেই গুলিবিদ্ধ হয়েছে, কারণ প্রথম গুলি গায়ে লেগেছে। দ্যাট ইজ রাইট অফ প্রাইভেট ডিফেন্স, মানে তার প্রয়োগ হয়ে গেছে। সেকেন্ড গুলি করে 99 ধারার ভায়োলেশন হয়ে গেছে। আত্মরক্ষার অজুহাতে তার অতিরিক্ত ক্ষতি করা যাবে না, তার মানে 99 ধারা যে নিষেধ করলে অতিরিক্ত কিছু করা যাবে না, দ্বিতীয় গুলি করেই কিন্তু 99 ধারার যে নিষেধাজ্ঞা সেটা অমান্য করা হলো, সীমা অতিক্রম করা হলো। তাহলে সিদ্ধান্ত হচ্ছে প্রশ্নে বর্ণিত ঘটনা একটু আগে যেটা পড়লাম ও পেনাল কোডের 99 ধারার বিধান বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াইয়ের প্রতি প্রথম গুলিটি ছোড়ার মাধ্যমে যথাযথ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছিলেন। তাহলে প্রথম গুলিতে কোনো সমস্যা হতো না, প্রথম গুলিতে আত্মরক্ষার অধিকারটা 99 ধারার সীমাটা বজায় ছিল। কিন্তু প্রথম গুলিটি ওয়াইয়ের গায়ে লাগার পরও পরবর্তীতে এক্স দ্বিতীয় গুলিটি ছোড়ার ফলে ওয়াই এর মৃত্যু ঘটানোর মাধ্যমে আত্মরক্ষার অধিকারের সীমা অতিক্রম করেছেন। তার মানে এখানে আমরা 100 ধারার প্রয়োগ করতে পারি না, 101 ধারা এখানে প্রয়োগ করে যতটুকু ক্ষতি করা সম্ভব ততটুকু করতে হতো। তাহলে মৃত্যু ছাড়া অন্য কিছু মানে গুরুতর আঘাত করলে সমস্যা হতো না। আবার প্রথম গুলিটা যদি গায়ে না লাগতো তাহলে বাধ্য হয়ে দ্বিতীয় গুলি করতে হতো তাকে ঘায়েল করার জন্য, তাকে আটকানোর জন্য। যেহেতু প্রথম গুলি গায়ে লেগেছে তাই দ্বিতীয় গুলি করাটা আসলে তার উচিত হয়নি। অতএব এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন না, বরং পেনাল কোডের 304 ধারার বিধান মতে তার নিন্দনীয় নরহত্যা বা কালপেবল হোমিসাইডের শাস্তি হবে। এই যে 304 ধারায় যে কালপেবল হোমিসাইডের শাস্তি হবে, এটা অতিরিক্ত তথ্য দিয়ে দিলাম, এটা একটা স্মার্ট উত্তর হয়ে গেল। আপনি চাইলেই এই নিন্দনীয় নরহত্যার এই বক্তব্যটুকু আপনি নাও দিতে পারেন, যদি আপনার মনে থাকে বা আপনি যদি পারেন দিবেন, না দিলেও সমস্যা নেই। অর্থাৎ এই যে শেষে আমি এখন সেটা ব্লু হাইলাইট করব, এই যে বরং থেকে শেষ পর্যন্ত, বরং থেকে শেষ পর্যন্ত এতটুকু যদি আপনি নাও দেন, এই ব্লু হাইলাইটেড এই অংশটুকু যদি নাও দেন, তাহলে প্রশ্নের উত্তরে খুব একটা হয়তোবা প্রভাব পড়বে না, ফুল নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। তবে আপনি যদি শেষের এই ব্লু হাইলাইটেড অংশ অর্থাৎ একটু বাড়তি তথ্য দিয়ে দেন, তাহলে আপনি মানে মোটামুটি ভালো বোঝেন পেনাল কোড, এটা পরীক্ষককে বোঝাতে সক্ষম হবেন, অর্থাৎ লিখিত পরীক্ষার যিনি খাতা দেখবেন আপনাকে ভালো নম্বর দিবেন। এবং এই ধরনের এটা উত্তর এভাবে করার কারণে অন্য একটি প্রশ্নের উত্তর খারাপ হলেও সেখানে আপনার নম্বরে প্রভাব পড়বে না, কারণ এই ধরনের অতিরিক্ত তথ্য দিয়ে যেটা সঠিক হবে আপনি পরীক্ষকের মন জয় করতে পারবেন, পরীক্ষককে কনভিন্স করতে পারবেন। আরও একটি প্রবলেমেটিক প্রশ্ন, এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে, প্রহিত মানে গায়ে আঘাত করার, হার্ট করার, মানে মার খাওয়ার ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে। তার মানে ডাকাতরা কি করে? অন্যের সম্পত্তি লুট করে, এটাই তো তাদের চরিত্র। এটা জানার পরে যে এরা ডাকাত দলের লোক, এরা আমাকে মারবে এই ভয়ে আমি তার সাথে যদি যুক্ত হয়ে ডাকাতিতে অংশগ্রহণ করি তাহলে কি হবে? প্রশ্নে কি চা হচ্ছে দেখা যাক। এক্ষেত্রে এক্স প্রহিত হওয়ার হুমকির ভয়ে ডাকাতিতে অংশগ্রহণ করাই পেনাল কোড এ প্রদত্ত সাধারণ ব্যতিক্রম এর আশ্রয় লাভের অধিকারী হবে কিনা। তাহলে এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে কিনা, কারণ আমাকে মারবে এই ভয়ে আমি ডাকাতিতে অংশগ্রহণ করেছি, এই ধরনের অজুহাত নিয়ে আসা যাবে কি না। ঘটনা প্রশ্ন থেকে পাবো, বিচার্য বিষয় প্রশ্নের মধ্যে আছে।
এরপরে প্রাসঙ্গিক আইন। প্রাসঙ্গিক আইনে আমরা পেনাল কোডের 94 ধারার 1 নং ব্যাখ্যার বিধান মতে 1 নং ব্যাখ্যার মধ্যে কিন্তু এই সেম সেম যে প্রশ্নের গল্পটা দেওয়া আছে, ফ্যাক্ট বা প্রবলেমটা দেওয়া আছে, এটা কিন্তু 94 ধারার মধ্যে দেওয়াই আছে, সেম উদাহরণ। সামান্য পরিবর্তন করে উদাহরণটা সেট করেছি আমি প্রশ্ন আকারে। যে ব্যক্তি নিজের ইচ্ছায় বা প্রহিত হওয়ার ভয়ে একদল ডাকাতের চরিত্র সম্পর্কে অবহিত হওয়া সত্ত্বেও উক্ত ডাকাত দলের সঙ্গে যোগদান করে, তবে সে বাধ্য হয়ে করেছে মর্মে অজুহাত উত্থাপন করলেও, আমি বাধ্য হয়ে করেছি না হলে আমাকে মারতো, তা অত্র ধারার সাধারণ ব্যতিক্রমের আওতায় পড়বে না। 94 ধারায় বলেই দিচ্ছে যে আপনি একটু মার খেতেন, মার খেলে হয়তো বা শারীরিক আঘাত পেতেন, তার পরিবর্তে কি করতে পারতেন, এই যে আপনাকে মেরেছে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারতেন। কিন্তু আপনি তাদের দলে মার খাওয়ার ভয়ে তাদের দলে যুক্ত হয়ে ডাকাতিতে অংশগ্রহণ করলেন, মানে একটা মারাত্মক অপরাধে আপনি জড়িয়ে পড়লেন, তাহলে আপনার সাধারণ ব্যতিক্রম এর যে সুবিধা সেটা অবশ্যই পাবেন না। আপনি ডাকাতিতে অংশগ্রহণ করে নিজেকে ডাকাত প্রমাণিত করে ফেললেন, অর্থাৎ উক্ত ব্যক্তিও অপরাধী মর্মে গণ্য হবেন। তাহলে আইনেই বলছে অপরাধী হবে, তাহলে সাধারণ ব্যতিক্রমের সুবিধা পাওয়া যাবে না। সিদ্ধান্ত প্রশ্নের উত্তর দেখেন, একই স্টাইলে দিচ্ছি আমি সিদ্ধান্ত অংশে। প্রশ্নে বর্ণিত ঘটনা ও পেনাল কোডের 94 ধারার 1 নং ব্যাখ্যার বিধান বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, এই যে আমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে আপনারা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যদি অভ্যস্ত হন, ভালো, খুব চমৎকার ল্যাঙ্গুয়েজ দিয়েছি। আপনি চাইলে ভাষা ব্যবহার করতে পারেন যে বলা যায় যে, বা এটা স্পষ্ট যে, এই ধরনের ভাষা ব্যবহার করতে পারেন। বা আপনি বাজারে কোনো গাইড থেকেও ভাষা চয়েস করতে পারেন। এক্স ডাকাত দলের দ্বারা নিজেকে প্রহিত হওয়া হতে রক্ষার জন্য উক্ত ডাকাত দলের চরিত্র সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান পূর্বক ডাকাতি করার মাধ্যমে, এই যে এই কথাটা লিখছি আমি এই মুহূর্তে, যে লাইনগুলো আমি লিখছি, একটু অন্য কালার ব্যবহার করি, আমি অরেঞ্জ কালার ব্যবহার করি। ডাকাতি করার মাধ্যমে 395 দ্বারাই ডাকাতি করার অপরাধে অভিযুক্ত হবে। তাহলে এই যে অরেঞ্জ হাইলাইটেড অংশটুকু আমি দিলাম, এটা কিন্তু বানিয়ে দিতে হলো, এটা সৃষ্টি করতে হলো সেন্টেন্সটা, মানে সৃজনশীল হতে হবে আপনাকে এখানে। তাহলে এক্স এক্ষেত্রে পেনাল কোডে প্রদত্ত সাধারণ ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবে না। এই যে শেষে যে লাইনটা দিলাম, সর্বশেষ লাইন, এই লাইনটা কিন্তু দিতেই হবে, কারণ এটাই তো প্রশ্নে চেয়েছে। সাধারণ ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হলে সে খালাস পেত, যেহেতু অধিকারী হবে না, তার মানে সে 395 ধারায় ডাকাতি করার সাজায় অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে বিচার হবে, এবং অভিযোগ প্রমাণ হলে অবশ্যই তার শাস্তি হবে। তো এখানে দেখেন অরেঞ্জ হাইলাইটেড অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটাই উত্তর। এবং প্রশ্নে যা চাওয়া হয়েছে, আমি সর্বশেষ লাইনে অধিকারী হবে না, তার মানে এই যে প্রশ্নের উত্তরই কিন্তু এই যে শেষে না, এই নাটুকুই কিন্তু উত্তর। প্রশ্নে শেষে হবে কি না, আপনি শুধু না যদি বলে দেন তাহলে কিন্তু উত্তর হয়ে গেল, কিন্তু আপনাকে এতটুকু ব্যাখ্যা সুন্দর করে নিয়ে আসতে হবে। এখন অনেক গাইডে দেখবেন যে এই নাটা প্রথমে বলেছে যে অধিকারী হবে না, মানে এই যে শেষের সেন্টেন্স, আমি সেটাকে এখন ব্লু হাইলাইট করছি, এই ব্লু হাইলাইট করা সেন্টেন্সটুকুই অনেকেই গাইডে প্রথমেই দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? মানে মূল উত্তরটুকু প্রথমে দিয়েছেন, তার মানে অনেকটা একটা সিনেমা বা নাটকের যে ক্লাইম্যাক্স, শেষের যে বক্তব্য, শেষে নায়ক নায়িকার মিল হবে না তাদের বিচ্ছেদ হবে, কি ঘটনা ঘটবে, সেটা প্রথমেই কিন্তু মূল বক্তব্য দিয়ে দেওয়া হলো, ক্লাইম্যাক্স প্রথমেই দিয়ে দেওয়া হলো, অনেক গাইডে আছে। তো আমার লেখার স্টাইল কিন্তু এরকম না, আমার দেখেন ক্লাইম্যাক্সটা শেষেই আছে, মূল উত্তরটা শেষের লাইনেই থাকবে। একজন পরীক্ষক আপনার খাতা তখনই পড়বে যখন আপনি পড়ার জন্য ওনার আগ্রহ ধরে রাখতে পারবেন। আপনি উত্তর যদি শেষে না দেন, প্রথম লাইনে দেন, তো পরের দিকে হয়তো বা না পড়ে আপনাকে একটা গড় মার্ক, অ্যাভারেজ মার্ক দিয়ে দিবেন, 5-এর মধ্যে 2-3 দিয়ে দিবেন। কিন্তু আপনি যখন এই স্টাইলে লিখবেন, উনি পুরোটা পড়বেন, পড়ে কনভিন্সড হবেন এবং বুঝবেন যে হ্যাঁ, না, ভালো লেখা হয়েছে, 5-এ 5 বা 5-এ 4.5 বা 4 দিয়ে দিবেন। তো আমার এভাবে লেখার যে এ, মানে আমি মোটিভেশন পেয়েছি, এটা আমি যখন পরীক্ষার জন্য নিজে প্রস্তুতি নিয়েছি, তখন অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ান, কানাডিয়ান বেশ কয়েকটা ওয়েবসাইট আমি দেখেছি যে রিটেন কোশ্চেন লেখার ভালো পদ্ধতি কি, বিশেষ করে প্রবলেমেটিক। তো সেখানে কয়েকটি ইউটিউব চ্যানেল, তারা কিছু পদ্ধতি দেখাচ্ছিল, তো এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি শিখেই আমি ওই চ্যানেলের আলোকে কিন্তু আমার চ্যানেলের নামকরণ
এবং আমার চ্যানেলের ভিডিও দেওয়ার ইন্সপিরেশন পেয়েছি। তো আমি কিন্তু সফল হয়েছি এভাবে লিখে, আমি এক চান্সে অ্যাডভোকেট হয়েছি। আমার এমসিকিউ রিটেন ভাইবা এক চান্সে হয়ে গেছে। আমাকে কিন্তু মানে দ্বিতীয়বার পরীক্ষা দিতে হয়েছে তেমন না। তো আমি এভাবে পরীক্ষা দিয়ে সফল হয়েছি, অতএব আমার পদ্ধতি আপনারা ফলো করে ইনশাল্লাহ সফল হবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই।